নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রফেসর ইউনূস একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ওই অগাস্ট মাসে যে সময় গণ অভ্যুত্থান হয়ে গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, ডক্টর ইউনূসের তখন একটা মাইনর সার্জারি হয়েছিল। প্যারিসের একটি হসপিটালে তিনি ভর্তি ছিলেন। সার্জারির পর যে নার্স তার দেখভাল করছিলেন, তিনি ডক্টর ইউনূসকে বলেন, স্যার আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরে সেই হসপিটালের ডাক্তারবাবুরা পুষ্পস্তবক নিয়ে এসে ডক্টর ইউনূসকে স্বাগত জানান, শুভেচ্ছা জানান তার নতুন দায়িত্বের জন্য। ডক্টর ইউনূস দাবি করেছেন ব্যাপারটা তার কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। তার দাবি, ছাত্ররা তাকে ফোন করেছিল দায়িত্ব নেবার জন্য। তিনি তাদের ভেবে দেখতে বলেছিলেন যে অনেক যোগ্য লোক আছে তার থেকে, তাদেরকে দায়িত্ব দিলেই বোধহয় ভালো হবে। ইউনূসের মতে ছাত্ররা নাছোড়বান্দা ছিলেন। শেষ পর্যন্ত তিনি তাদের দাবিকে মেনে নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন। তারপর ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে, ওটা বোধহয় লিডারশিপ ইনিশিয়েটিভ ছিল, তিনি তার প্রধান সহকারী মাহফুজকে বলেন, এই হচ্ছে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। অর্থাৎ ডক্টর ইউনূস প্যারিসে হসপিটালে অপারেশনের পরে তার রিকভারি চলছিল, সেই সময় ছাত্ররা ফোন করলো, তিনি রাজি হয়ে গেলেন। কিছুদিন পরেই আবার আমেরিকায় গিয়ে তিনি মাহফুজকে বললেন, এই হচ্ছে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। তার মানে মাহফুজ যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, এটা ইউনূস আগে থেকে জানতেন। কোন কোন ছাত্ররা তাকে টেলিফোন করেছিল সেদিন, সেটার কথা কিন্তু তিনি বলেননি। আমি বাংলাদেশের অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলে একটা জিনিস জেনেছি, বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে ফোন করলে কখনোই তার সঙ্গে কথা বলার সুযোগ পেতেন না। অনেক কাঠখড় পুড়িয়ে তার সঙ্গে যোগাযোগ করা যেত। একটা সময় তিনি বাংলাদেশি গণমাধ্যমকে কার্যত এড়িয়েই চলতেন। কিন্তু ছাত্ররা তাকে ফোন করলো, সঙ্গে সঙ্গে তার সাথে কথা হলো, তিনি এত কথা বললেন, তাদেরকে ভেবে দেখতে বললেন। দুয়ে দুয়ে চার কি হচ্ছে? অর্থাৎ ইউনূস যে কথাগুলো সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, সেটা হচ্ছে নির্জলা মিথ্যা। শেখ হাসিনাকে সরানোর জন্য ইউনূস অনেক দিন ধরেই সক্রিয়। যখন শেখ হাসিনা বাধ্য করেন তাকে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিতে এবং তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে মামলা পর্যন্ত করা হয়, তখন প্রতিশোধ স্পৃহা নিয়ে ইউনূস চেষ্টা করে গিয়েছিলেন যে শেখ হাসিনার সরকারকে কিভাবে টপল করা যায়। একদিনে হয়নি এটা। 4-5 বছর ধরে এই পরিকল্পনাটাকে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দ করে আমেরিকার ডিপ স্টেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকের পর একটা যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে জনৈক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশে রেজিম চেঞ্জের পিছনে ডিপ স্টেটের কি ভূমিকা আছে? ট্রাম্প বলেন, ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। একজন রাষ্ট্রপ্রধান কখনো কি স্বীকার করেন যে তার রাষ্ট্রে একটা ডিপ স্টেট আছে, যেটা সরকারি প্রশাসন যন্ত্রের সমান্তরালে কাজ করে? কখনোই স্বীকার করে না। কোনো দেশের সরকারি আনুষ্ঠানিকভাবে এই ধরনের ডিপ স্টেটের অস্তিত্ব স্বীকার করে না, করা সম্ভব নয়। বাংলাদেশের গণমাধ্যমে যারা বিশেষজ্ঞর ভূমিকায় অবতীর্ণ হয়, তারা উদ্বাহনিত্য শুরু করেছেন। এই দেখো, ট্রাম্প তো বলেছেন কোনো ডিপ স্টেট নয়, এটা বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। বাংলাদেশের মানুষের
যোগ ছিল অভ্যুত্থানে, কেউ অস্বীকার করছে না, কিন্তু পিছন থেকে কলকাঠি নেড়েছে এক্সটার্নাল ফোর্স। তার প্রমাণ দিলেন ইলন মাস্ক। অর্থাৎ সুদি ইউনুসের ভান্ডাফোর হয়ে গেল। আমি বলি না এই ভদ্রলোক হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, এই কথাটা আমি বলছি তা নয়, কিন্তু পৃথিবীর বহু কমেন্টেটর প্রফেসর ইউনুসকে এভাবেই চিহ্নিত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। ইলন মাস্ক একটা মন্ত্রকের দায়িত্বে আছেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী ছাঁটাই হচ্ছে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করার চেষ্টা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ইলন মাস্ক জানিয়েছেন যে ইউএস এডের নামে $21 মিলিয়ন ভারতে দেওয়া হয়েছিল, ভারত সরকারকে নয়। উদ্দেশ্যটা কি? ভারতের সংসদ নির্বাচনে যাতে ভোটার টার্নআউট বাড়ে। আর $29 মিলিয়ন বাংলাদেশি টাকায় কত হবে, 400 কোটির কাছাকাছি, দেয়া হয়েছিল স্ট্রেংথেনিং বাংলাদেশের ডেমোক্রেসি অ্যান্ড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ভারতে দেয়া হয়েছিল $21 মিলিয়ন, আর বাংলাদেশে দেওয়া হয়েছিল $29 মিলিয়ন। আচ্ছা, আমাদের দেশে তো 90 কোটি রেজিস্টার্ড ভোটার, 60 কোটি পার্টিসিপেট করেছে। এই 60 কোটি হচ্ছে ইউরোপের অনেক দেশের সম্মিলিত জনসংখ্যার বেশি। পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র আর এটা সর্ববৃহৎ গণতন্ত্র। এই সর্ববৃহৎ গণতন্ত্রে আমাদের দেশে ভোটার টার্নআউট ইনক্রিজ হচ্ছে কি হচ্ছে না, আমেরিকার কি মাথা ব্যথা? আমেরিকা রাষ্ট্রের মাথা ব্যথা আছে বলে আমি কিন্তু বলছি না, এটা ডিপ স্টেটের বিষয়। এই ডিপ স্টেট বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের কাজে ব্যবহার হয়। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। কখনো নেপালকে দিচ্ছে, কখনো কম্বোডিয়াকে দিচ্ছে, কখনো বাংলাদেশকে দিচ্ছে, কখনো ভারতকে দিচ্ছে। ভারতের শাসক দল বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসছে জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং এই ধরনের অন্যান্য অনেক ধরনের প্রতিষ্ঠান যারা ডেমোক্র্যাট রেজিমে খুব সক্রিয় হয়, তারা পৃথিবীর বিভিন্ন দেশে টাকা খরচ করে নিজেদের ইন্টারেস্টকে সার্ভ করার জন্য। এবং কাদের কাদের টাকা দেওয়া হয়, কোন কোন প্রতিষ্ঠান টাকা পায়, আমার মতে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকারে। এই নাম এবং এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে ভারতবাসীর জানার অধিকার আছে। এরা দেশে থেকে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত, বিদেশি টাকা নিয়ে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করে। ভারতবর্ষে কোনো রেজিম চেঞ্জ করতে সক্ষম হয়নি এই ডিপ স্টেট, কিন্তু বাংলাদেশে তারা সফল হয়েছে। অর্থাৎ যে অভিযোগ আমরা বারবার করে করে আসছি যে ডিপ স্টেটের ভূমিকা ছিল, ইউনুসের ভূমিকা ছিল, জলের মতো টাকা খরচ করা হয়েছে এই অভ্যুত্থানকে সফল করার জন্য। কাদের মাধ্যমে টাকাগুলো এসছিল? সেখানে মাহফুজ, সার্জিস, হাসনাত, নাহিদ, এদের কি ভূমিকা ছিল? ইউনুসের কি ভূমিকা ছিল? এনজিও, এই যে এটা তো এনজিও, চট্টগ্রাম সরকার, বিভিন্ন এনজিও বাংলাদেশে সক্রিয়, সেই এনজিওর লোকজন এই সরকারের অংশ হয়েছে, তাদের কি ভূমিকা ছিল? এগুলো কিন্তু এবার সামনে আসবে। অর্থাৎ মানুষ গণ অভ্যুত্থান করেছে, তাতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মানুষের গণ অভ্যুত্থান হয়েছিল, শেখ হাসিনা সরকার অটোক্র্যাট হয়েছিলেন, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু শেখ হাসিনা রেজিম চেঞ্জের জন্য এ দুটো কারণই একমাত্র কারণ নয়, এর পিছনে ডিপ স্টেটের ভূমিকা ছিল, অনস্বীকার্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং সেটা ইলন মাস্ক প্রমাণ করে দিলেন, আমি তাকে ধন্যবাদ জানাবো। এই ধরনের কাঠামো যখন সরকারি প্রশাসন যন্ত্রের অংশ হয় এবং সেই কাঠামো চলে হচ্ছে সেই দেশের নাগরিকদের করের টাকায়, এবং সেই টাকা দেয়া হয়
আপনি বলতে পারেন দান খয়রাতি, না দান খয়রাতি নয়, এই টাকা দেয়া হয় নির্দিষ্ট কিছু উদ্দেশ্য পূরণের জন্য। কোথাও কোথাও রেজিম চেঞ্জ, কোথাও ডিস্টারবেন্স ক্রিয়েট করা, কোথাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য। অর্থাৎ এই ডিপ স্টেটের যে প্রত্যক্ষ ভূমিকা ছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে, সেটা ইলন মাস্ক কিন্তু খোলসা করে দিলেন। আশা করব আগামী দিনে ইলন মাস্ক, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তারা কারা কারা টাকা পেয়েছে তার তালিকাটা প্রকাশ্যে আনবেন এবং কেন তাদেরকে চিহ্নিত করে টাকাটা দেয়া হয়েছিল সেটাও জানার অধিকার আমাদের সবার আছে। অর্থাৎ ভান্ডারা 4 হলো তো। ইউনূস অভিযোগ করেছেন না বাইরের শক্তি শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করেছে। ডোনাল্ড ট্রাম্প জানেন, আর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন বাংলাদেশকে কিভাবে টাইট দিতে হয়, জঙ্গি নেতা ইউনূসকে কিভাবে সবক শেখাতে হয় সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন। এবং ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসটা আছে নরেন্দ্র মোদীর উপর যে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত রোখা সম্ভব হবে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্সে পরিষ্কার কিন্তু বলেছেন যে র্যাডিক্যাল ইসলাম পৃথিবীর পক্ষে বিপজ্জনক। এই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে কাজ করবেন। অর্থাৎ ইউনূস যে মিথ্যা কথা বলেছিলেন, তিনি যে ষড়যন্ত্রের নায়ক, ইলন মাস্কের এই বক্তব্য থেকে তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এত টাকা ঢালা হয়েছিল শেখ হাসিনার সরকারকে টাপল করার জন্য এবং তাতে ইউনূস ছিলেন মূল চক্রান্তকারী। শাক দিয়ে মাছ ঢাকার অনেক প্রয়াস তিনি করেছেন, কিন্তু তার প্রয়াস খুব ফলপ্রসূ হবে না এবং হচ্ছেও না। ইউনূস গিয়েছিলেন ইউএইতে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, কারণ ওখানে গেলে ওরা অসামাজিক কাজ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, সেই জন্য ইউএই বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। জানি না প্রফেসর ইউনূসের এই সফরের পরে বিষয়টা সমাধান হবে কিনা। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মাস্কাটে বৈঠক করেছেন। সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স। তার উদ্যোক্তা ভারত এবং ইন্ডিয়া ফাউন্ডেশন। ইন্ডিয়া ফাউন্ডেশনে কর্ণধারকে রাম মাধব, আরএসএস এর ইডিওলগ। দেখুন 45টা দেশ এসছে, ব্রাজিল এসছে, সাউথ আফ্রিকা এসছে এবং অস্ট্রেলিয়া এসছে, কিন্তু পাকিস্তান ডাক পায়নি। ওমানের থেকে পাকিস্তানের দূরত্ব কত? নেক্সট ডোর নেবার। গাদার থেকে ওমান যেতে কতক্ষণ লাগে? 30 মিনিটও লাগে না বিমানে। সেই ওমান হচ্ছে সভা, ওমানে কনফারেন্স, সেখানে পাকিস্তান ডাক পায়নি। বুঝতে পারছেন যে পাকিস্তানকে কিভাবে আমরা আইসোলেট করে নিয়েছি? মুসলিম ওয়ার্ল্ডেও পাকিস্তান আইসোলেট। মুসলিম বিশ্বের সমস্ত দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এক্সেপ্ট পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কে একটা সোনালী অধ্যায় ছিল, আশা করি সোনালী অধ্যায় ফিরে আসবে। তবেই ফিরবে যখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যে কোনো রাজনৈতিক দলেরও কোনো অসুবিধা নেই। বাংলাদেশের মানুষ ঠিক করবেন বাংলাদেশের কারা সরকার তৈরি করবে, সেখানে আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু নির্বাচিত সরকার হবে, সেই সরকারের সাংবিধানিক ভিত্তি থাকবে, তবেই ভারত সেই সরকারের সঙ্গে সর্বত সহযোগিতা করবে এবং পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। এখন যেটা আছে সেটা কাজ চালানো গোছের সম্পর্ক। যতদিন না পর্যন্ত একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ঢাকায় আসছে, ততক্ষণ পর্যন্ত সম্পর্কের টানাপোড়েন চলতেই থাকবে। এবং তার মধ্যে ইউনূস যেভাবে ফান্ডামেন্টালিস্টদের মদত দিচ্ছেন, তাতে আমাদের উদ্বিগ্ন হওয়ার নানা কারণ আছে। দেখুন পাসপোর্ট পেতে গেলে এখন পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, কি করে সম্ভব? তাহলে জঙ্গি জেহাদিরা, সন্ত্রাসীরা অ্যাপ্লাই করবে, পাসপোর্ট পেয়ে যাবে এবং সেই পাসপোর্ট নিয়ে তারা বিভিন্ন দেশে ঢুকে যেতে পারে।
আপনারা দেখছেন বিশ্বজুড়ে কিভাবে লোন উলফ সিনড্রোম হচ্ছে, ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, জনবহুল অঞ্চলে গুলি চালাচ্ছে, তারপরে জানা যাচ্ছে এরা আইসিসের মতাদর্শে দীক্ষিত, জিহাদি পুস্তক তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে যদি চেকস অ্যান্ড ব্যালেন্স ছাড়া নির্বিচারে পাসপোর্ট ইস্যু করা হয় বাংলাদেশে, এবং সেখানকার পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে যদি জঙ্গি সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসবাদীরা, তাহলে তো বিপজ্জনক হবে। ইতিমধ্যে ইউনূস সরকার জঙ্গি জিহাদিদের মুক্তি দিয়ে দিয়েছে, জসিমউদ্দিন রহমানি খুলে আম ঘুরে বেড়াচ্ছেন। তাহলে মিনিমাম একটা চেকিং এর দরকার। যে ভদ্রলোক পাসপোর্টের অ্যাপ্লাই করছেন তার ক্রেডেনশিয়াল চেক করা হবে না, এমনি এমনি পাসপোর্ট দেওয়া হবে। সেই পাসপোর্ট নিয়ে এসে অন্য কোনো দেশে গিয়ে যদি আইন বিরুদ্ধ কাজ করে তার দায় কে নেবে? অদ্ভুত সুপরিকল্পিত চক্রান্ত এগুলো, ভারতকে অস্থিতিশীল করার। বাংলাদেশের মানুষ শুধু ভারতবর্ষে আসেন তা নয়, সারা পৃথিবীতেই যান, ভারতেও প্রচুর আসেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছেন নির্বিবাদী শান্তিপ্রিয়। আমাদের দেশে তো মানুষ পাসপোর্টের অ্যাপ্লাই করলে পুলিশ ভেরিফিকেশন ম্যান্ডেটারি, কারণ আমরা ক্রেডেনশিয়াল চেক করে নিতে চাই। কিন্তু বাংলাদেশ যদি পাসপোর্টের জন্য কোনো পুলিশি ভেরিফিকেশন না রাখে এবং দেদারে পাসপোর্ট ইস্যু করতে থাকে, শুধু ভারত নয় অন্যান্য দেশেও তো সন্ত্রাসীরা চলে যেতে পারে এই সুযোগে, তখন যদি কোনো হামলা হয় তার দায় কে নেবে? কিন্তু আমি যে শিরোনামটা করেছি, ইউনূসের মিথ্যাচার প্রকাশ করে দিলেন ইলন মাস্ক, কার্যত তাই করেছেন। $29 মিলিয়ন বাংলাদেশের স্ট্রেংথেনিং বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, তাতে ডিপ স্টেটের কি ভূমিকা? $29 মিলিয়ন দিয়ে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কি স্ট্রেংথেনিং করা হবে? এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, বাংলাদেশকে দিতে হবে, বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছেন তাদের দিতে হবে, রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বাংলাদেশের রাজনীতিতে সাংঘাতিক হয়েছে, তার পরিণাম হচ্ছে শেখ হাসিনার রেজিমের পতন। শাক দিয়ে মাছ ডাকার ব্যর্থ চেষ্টা করলে হবে না, ভান্ডা ফোর হয়ে গেছে ইউনূস এবং তার জঙ্গি সহযোগীদের।